গাজীপুরের সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় গুরুতর আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি। বিক্ষোভের ডাক বৈষম্য বিরোধীদের। শেখ হাসিনার বক্তব্য, ভারত সরকারের অবস্থান এক নয়। ঢাকার ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে জানালো নয়াদিল্লি। অন্তর্বর্তী সরকারের প্রথম মুদ্রানীতি সোমবার। লক্ষ্য মূল্যস্ফীতির চাপ কমানো, নীতি সুধার নির্ধারণে সতর্ক থাকার তাগিদ। বৃদ্ধি করে, তবে কস্ট অফ ডুইং বিজনেস এটা বেড়ে যাবে, আনএমপ্লয়মেন্ট রেট যেটা আছে সেটা বৃদ্ধি পাবে। বিনিয়োগের উপরে যে নেতিবাচক প্রভাব, এটা তাহলে অন্যান্য ফ্যাক্টর দিয়ে কমাতে হবে আমার, সেখানেই আমাদের ব্যবসা পরিবেশ এগুলোর প্রশ্নটা চলে আসে। পৌনে 200 কোটি টাকা ব্যয়ে জামালপুরে বাপেক্সের কূপ খনন। দিনে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। গাজীপুরের সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে মারধরের ঘটনায় আহতদের দেখতে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। পরে বাকি আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তারা। এ সময় গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মারপিটের অভিযোগ করেন। জানা যায়, শুক্রবার রাতে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় অন্তত 15 জন আহত হন। গুরুতর আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এদিকে গাজীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের উপর মোজাম্মেল ও জাহাঙ্গীরের বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ এনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেনজি ভাই আর কি আমাদের উঠায় নিয়ে টান দিছে আর কি, সেনজি ভাইয়ের জন্য আর কি বেঁচে আসছে, আর নাইকে মেরে ফেলতো আর কি। আহত হয়েছে আমি কয়েকজনের অবস্থা এত পরিমাণ বিভৎস অবস্থা, তাদের মাথা ফালা করে দেওয়া হয়েছে, শরীর কেটে ফেলা হয়েছে। কয়েকজন এসে আমাকে ধরার পরে ভাই কি হয়েছে, আমি কি তোমরা সবাই দৌড় দাও, সবারই বলো দৌড় দিতে, নাহলে মেরে ফেলবে। ওরা সবাই দৌড় দেয় এবং ভিতরে তো অনেকেই তখন অবস্থান করে, ওরা আর দৌড় দেওয়ার সুযোগটা পায় না। গাজীপুরের ঘটনায় গুরুতর আহতদের সবশেষ অবস্থা জানাতে ঢাকা মেডিকেল থেকে যুক্ত আছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, জানাবেন এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে কতজন চিকিৎসাধীন রয়েছেন আর তাদের শারীরিক অবস্থা নিয়ে কিছু জানা গেল কিনা? উজ্জ্বল, গাজীপুরে আহতদের 11 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে 4 জনকে ফার্স্ট এড দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে, এমনটা আমাদেরকে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এবং এই বাকি যে 7 জন রয়েছেন তাদের মধ্যে একজনের অবস্থা কিন্তু খুবই আশঙ্কাজনক। সকালে তাকে একটি সার্জারি করা হয়েছে, এমনটা জানিয়েছেন। তবে আমরা যদি আপনাদেরকে বলি, পুরো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা চুলচেরা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, কারণ কিছুক্ষণ পরে স্বরাষ্ট্র উপদেষ্টা আসবেন, আইজিপি আসবেন, অবশ্যই ডিএমপি কমিশনার যিনি রয়েছেন তিনি ইতিমধ্যেই চলে এসছেন। এখানে এই হাসপাতালে যারা ভর্তি হয়েছেন তাদের মধ্যে কামাল 20, যিনি এনএসইউর হোয়াইট ওয়ার্ডে সার্জারি ওয়ার্ডে যিনি ভর্তি রয়েছেন। এছাড়া ইয়াকুব 25, ইমন 18, শুভ 20, গৌরব ঘোষ 22, হিমেল 20, হামজা 21 ও আবির খান 20 নামে সবকিছু মিলিয়ে 7 জন এখন পর্যন্ত ভর্তি রয়েছে। তবে তাদের শারীরিক অবস্থার বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম। এই শারীরিক অবস্থা মোটামুটি কারো মাথা ফেটে গিয়েছে, কারো হাতে ক্ষতচিহ্ন রয়েছে, পায়ে ক্ষতচিহ্ন রয়েছে, শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে, এমনটা আমাদেরকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বড় টিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এর আশপাশে রয়েছে। আমরা এখানকার পরিচালকের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন গাজীপুরের যেই সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিল আকম মোজাম্মেল হক, তার বাড়িতে গিয়ে শিক্ষার্থীরা, অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আটকে রাখা হয়েছে এমন অভিযোগে তার বাড়িতে গিয়েছিলেন শিক্ষার্থীরা। সেখান থেকে আহত হয়ে প্রায় 11 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন, যার মধ্যে 11 জনের মধ্যে 4 জনকে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া যারা 7 জন তারা এখন পর্যন্ত ভর্তি রয়েছেন। তবে 7 জনের মধ্যে 3 জনের অবস্থা মোটামুটি আশঙ্কাজনকই বলা যায়,
এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন। তবে সব কিছু মিলিয়ে আর কিছুক্ষণ পরে প্রধান উপদেষ্টা এখানে আসবেন, অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসবেন। তিনি এসে ঘুরে দেখবেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য পরিস্থিতি জানবেন এবং পরবর্তীতে এ বিষয়ে আমরা আপনাদেরকে জানাতে পারবো যে আসলে যারা ভর্তি রয়েছেন তাদের শরীরের অবস্থা কী এবং তাদের কখন নাগাদ ছেড়ে দেওয়া হতে পারে, অথবা যারা আহত হয়েছেন তাদের আসলে শরীরে আহতের অংশটা কতটুকু। ঢাকা মেডিকেল থেকে গাজীপুর আহতদের বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন। শেখ হাসিনার বক্তব্যে ভারতের কোনো ভূমিকা নেই। তার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের অবস্থানকে এক করে ফেললে দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য তা ইতিবাচক হবে না। শুক্রবার বিকেলে নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে এমনটাই জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ সরকারের নিয়মিত বিবৃতিগুলো ভারতকে ক্রমাগত নেতিবাচকভাবে চিত্রায়িত করা হচ্ছে। বাংলাদেশের এসব বিবৃতি বর্তমানে নেতিবাচক পরিস্থিতির জন্য দায়ী উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক ও পরস্পরের জন্য মঙ্গলজনক একটি সম্পর্ক চায় ভারত। সাম্প্রতিক সময়ে বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকেও সে কথা তুলে ধরা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনা ক্রমাগত মিথ্যা ও বানোয়াট মন্তব্য বিবৃতি দিচ্ছেন উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, শেখ হাসিনা এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশের প্রতি একটি শত্রুতামূলক কাজ হিসেবে বিবেচিত এবং দুই দেশের মধ্যে একটি সুস্থ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার জন্য সহায়ক নয়। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। মূল্যস্ফীতি কমানোর মতো বড় চ্যালেঞ্জ নিয়ে 10 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রথম মুদ্রানীতি ঘোষণার কথা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। জানুয়ারিতে ঘোষণার কথা থাকলেও মূল্যস্ফীতির অবস্থা দেখে এ নীতি প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক। ফলে মূল্যস্ফীতি বাড়লে নীতি সুদ আরও 1 থেকে 2% বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে প্রবৃদ্ধি কমে যাওয়ার দিকে নজর দিতে বলছেন বিশ্লেষকরা। তবে পতিত আওয়ামী সরকারের বিনিয়োগের নামে সুদহার ধরে রাখার বড় ক্ষতি হয়েছে বলে জানান অর্থনীতিবিদরা। তাই জনদুর্ভোগকেই প্রাধান্য দিতে বলছেন তারা। আতর নিয়নের প্রতিবেদন। দেশকে মধ্যমায়ের ফাঁদে ফেলে ব্যবসা ও বিনিয়োগের প্রবৃদ্ধি বাড়াতে 2020 সালে 6-9 সুদহার বাস্তবায়ন করে পতিত আওয়ামী লীগ সরকার। আর এই সুযোগে একদিকে স্বল্প সুদে ঋণ নিয়ে অর্থ লোপাট হয়েছে, অন্যদিকে আমানতে কম লাভে ব্যাংক থেকে অর্থ তুলে নিয়েছে অনেক গ্রাহক। এতে ব্যাংকের টাকা কমে বেড়েছে মুদ্রাস্ফীতি। অপরদিকে বিদেশি মুদ্রার বিপরীতে টাকার মান ধরে রেখে ও অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নের নামে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে পতিত সরকার এবং তার সহযোগীরা। ফলে তলানিতে নেমেছে রিজার্ভ, বেড়েছে আমদানি খরচ, আর মূল্যস্ফীতি বেড়ে চাপ বাড়িয়েছে সাধারণ মানুষের। তথ্য বলছে, আওয়ামীর 15 বছরের লুটপাটের কারণে মূল্যস্ফীতি বেড়েছে 177%-এর বেশি। 2009 সালে 5.4%, এ হার গত দেড় দশকে বেড়ে হয়েছে 15%-এর বেশি। এর মধ্যে ক্ষমতায় থেকে মূল্যস্ফীতিকে অনেকটাই কম দেখানো হয়েছে। তবে রিজার্ভ আর ডলার সংকটের চাপে পড়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের শর্তে এ হার কিছুটা বৃদ্ধি পেতে থাকে। আর শর্ত পূরণে স্মার্ট পদ্ধতিতে 9-6 সুদ থেকে বের হয়ে আসে। কিন্তু এরপরও মূল্যস্ফীতির লাগাম টানা সম্ভব হয়নি। ফলে 2024 সালে এ হার 14% ছাড়িয়ে 16 বছরের রেকর্ড অর্জন করে। অর্থনীতিতে লুটপাট করাতে নানা নীতির ফলেও কমানো সম্ভব হয়নি মূল্যস্ফীতি। তাই বাধ্য হয়েই সুদহার পুরোপুরি বাজারে ছাড়তে হয়। তবু তার সুফল মেলেনি, কিন্তু কমতে থাকে ব্যবসার প্রবৃদ্ধি। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর সামনে আসতে শুরু করে অর্থ আত্মসাৎ ও সকল তথ্যের আসল চিত্র। ফলে আরও বাড়ে মূল্যস্ফীতি। তাই সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে হার কমানোর প্রধান লক্ষ্য নিয়ে কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার, যে কারণে কয়েক দফা বাড়ানো হয় সুদহার। এতে সবশেষ সুদহার আমানতে 12 ও ঋণে 16% ছাড়িয়েছে। দেশের মূল্যস্ফীতি 2.5 বছর ধরে 2 অঙ্কের ঘরে। নিয়ন্ত্রণে নীতি সুদহার বাড়ানো সহ নানা উদ্যোগ নেওয়া হলেও কোনো কাজে আসেনি। সুদহার বৃদ্ধিতে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি কম হওয়ার আশঙ্কা করছেন অনেকেই। তবে প্রবৃদ্ধি কম হলেও নানা চ্যালেঞ্জের নতুন মুদ্রানীতিতে প্রাধান্য দিতে বলা হয়েছে জনদুর্ভোগকেই। 10 ফেব্রুয়ারি মুদ্রানীতি ঘোষণার কথা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের, যা মূল্যস্ফীতি কমানোর মতো বড় চ্যালেঞ্জ নিয়ে জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকারের প্রথম মুদ্রানীতি। জানুয়ারিতে ঘোষণার কথা থাকলেও মূল্যস্ফীতির অবস্থা দেখে এ নীতি প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক। ফলে মূল্যস্ফীতি বাড়লে নীতিসুদ আরও 1 থেকে 2% বাড়ানো হতে পারে। উদ্দেশ্যই হচ্ছে যে মূল্যস্ফীতি ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা।
এবারের মূল্য এই মুদ্রানীতিতেও এই বিষয়টা প্রায়োরিটি পাবে। সেই সাথে টাকার ভ্যালুটা যাতে ধরে রাখা যায়, বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ তার উপর যাতে বাড়তি চাপ সৃষ্টি না হয়, এই সবগুলিকে মাথায় রেখে একটা ব্যালেন্স মুদ্রানীতি ঘোষণা করবে বলে আশা করছি। সুদহার বৃদ্ধিতে ব্যবসা ও বিনিয়োগের প্রবৃদ্ধি কমার দিকে নজর দিতে বলছেন এই বিশ্লেষক। স্টেট বৃদ্ধি করে সেই ক্ষেত্রে যেটা হবে, কস্ট অফ ডুইং বিজনেস এটা বেড়ে যাবে, ব্যবসা বাণিজ্যের উপরে এক ধরনের খড়গ নেমে আসবে, এবং সাথে সাথে সেটা যেটা আসবে সেটা হচ্ছে আপনার সার্টেনলি যেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট যেটা আছে সেটা বৃদ্ধি পাবে। আবার সুদহার বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধিতে অন্যান্য নীতি অনুসরণ করতে বলছেন এই বিশেষজ্ঞ। সাময়িক একটা ব্যবস্থা হিসাবে সংকোচনমূলক মুদ্রানীতি হয়তোবা করতে হবে, কিন্তু সেইটার কারণে আমাদের বিনিয়োগের উপরে যে নেতিবাচক প্রভাব, এটা তাহলে অন্যান্য ফ্যাক্টর দিয়ে কমাতে হবে আমার। সেখানেই আমাদের ব্যবসা পরিবেশ, বিনিয়োগ পরিবেশ, এগুলোর প্রশ্নটা চলে আসে। অপরদিকে বিনিয়োগের নামে সুদহার ধরে রাখায় বড় ক্ষতি হয়েছে বলে জানান এই অর্থনীতিবিদ। অতীতে আমরা যেটা দেখেছি যে সুদের হার চেপে রেখে 2020-এর পর থেকে তো 24 পর্যন্ত তাই ছিল, তখন তো বিনিয়োগে সেটার কোনো রকম প্রভাব দেখা যায়নি। কাজে যেই যুক্তিটা দেয়া হচ্ছে যে সুদের হার বেশি হওয়ার কারণেই বিনিয়োগের এই দুরবস্থা, এটা তো বাস্তবতার সাথে মেলে না। মূল্যস্ফীতি কমানোর প্রধান হাতিয়ার বলা হয় মুদ্রানীতিকে, তবে এর সাথে রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থায় সঠিক নজরদারির কথা জানান বিশেষজ্ঞরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। গাজীপুরে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আরিফ হোসেন, আবারও যুক্ত হচ্ছি তার সঙ্গে। তাদের দেখতে ইতিমধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এই রুমটিতেই রয়েছেন আহত শিক্ষার্থীরা। তারা তাদেরকে দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তাদের সাথে কথা বলছেন, কথোপকথন করছেন, কি হয়েছিল সেটি জানছেন। সব কিছু মিলিয়ে যিনি গুরুতর আহত এখানকার, তার সাথে কথা বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা গাজীপুরে আহতদের সাথে মত বিনিময় করছেন। এখানে রয়েছেন যারা 7 শিক্ষার্থীদের 3 জনের অবস্থা আমরা দেখতে পাচ্ছি। কারো মাথায় আঘাত পেয়েছেন, কেউ হাতে আঘাত পেয়েছেন, কেউ পায়ে আঘাত পেয়েছেন। তবে এই যে শিক্ষার্থীরা এখানে ভর্তি রয়েছেন তাদেরকে দেখছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছেন। ইতিমধ্যেই আমরা যদি তাদের সাথে একটু ঘুরে দেখি, আপনি দেখতে পাচ্ছেন যে যারা গতকালকে গাজীপুরে গিয়েছিল, অর্থাৎ সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে, তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে অভিযোগ ছিল। অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছে মোজাম্মেল হকের বাড়িতে। এই অভিযোগে এইসব শিক্ষার্থীরা গিয়েছিলেন তার বাড়িতে। পরবর্তীতে তাদের উপর হামলা করা হয় এবং হামলায় এখন পর্যন্ত 15 জনের উপরে আহত হয়েছে শিক্ষার্থী, যাদের মধ্যে 11 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে 7 জনকে ভর্তি রাখা হয়েছে, যাদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে যারা এখানে ভর্তি রয়েছে সবার বয়স কিন্তু 18 থেকে 25-এর মধ্যে, অর্থাৎ শিক্ষার্থী বলতে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থীরা, এমনটা আমরা জানতে পেরেছি। তবে আপনারা দেখছেন, কথা বলছেন। আমরা যদি আপনাদেরকে একটু তাদের সাথে কথোপকথন শোনাতে চাই, সেটা তারা জিজ্ঞেস করছেন কি হয়েছিল, কি ঘটেছিল গতকালকে, কেন তাদের উপর স্থানীয় আওয়ামী লীগ হামলা করেছে, এমন কিছু অভিযোগ কিন্তু এখানে তোলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু মিলিয়ে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষার্থীদের সাথে এবং জানার চেষ্টা করছেন, মতবাদ বিনিময় করছেন যে কি হয়েছিল, কি ঘটেছিল, সে বিষয়গুলো জানছেন শিক্ষার্থীরা বলছেন। আমরা যদি আপনাদেরকে একটু শোনাই। হ্যাঁ, মাইকে অ্যানাউন্স করছে ওদের বাড়িতে ডাকাত পড়ছে এইসব বলে আমাদেরকে ওখানে আটকে দেওয়া হয়েছে। গ্রামের লোকজন সবাই মিলে আমাদেরকে মারতে পারছে। গ্রামের লোকজন আমাদের দিকে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ভালো আছে। ও আচ্ছা।
আরো আছে আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ঘুরে ঘুরে দেখছেন শিক্ষার্থীদের কি অবস্থা, তাদের সাথে মত বিনিময় করছেন। সবকিছু মিলে এখান থেকে যে বিষয়টি জানা গেল, আমরা যদি একজন শিক্ষার্থীর কাছে জানতে চাই ওখানকার যে কি ঘটেছিল, তাহলে তারা একটু বলবেন যে আসলে ভাইয়া কি ঘটেছিল। আসসালামু আলাইকুম। আসলে আমরা একটা ট্রেকের মধ্যে পড়ে গিয়েছিলাম, আমাদের কল দেওয়া হয়েছে আমাদের সিনিয়র ভাইকে যে ওই জায়গায় ভাঙাচোরা করা হচ্ছে, তোমরা আসো। আমরা গেছি, পরে মনে করেন যে আমরা ট্রেকের মাধ্যমে পড়ে গেছি। ও আমার ছোটো ভাই, ওকেও আমি নিয়ে গেছি, ওই যে ওকেও আমি নিয়ে গেছি যে আসো ওই জায়গায় হচ্ছে আমরা একটু দেখি। দেখতে গিয়ে যারা ভাঙ্গি করছে তারা পলাইছে, আমরা আটকা বেড়ে গেছি। তখন এলাকার যারা আছে সবাই আমাদের এই অবস্থা। কেন তাদের বিরুদ্ধে হামলা করেছে আমরা ওই সাধারণত আমি বাসায় ছিলাম, তো আমাদেরকে ফোন দেওয়া হয়েছে যেখানে ভাঙ্গাভাঙ্গি চলছে, আপনারা একটু আসেন। তো আমরা ওখানে যাওয়ার পরে আমাদেরকে ভিতরে আটকে দেওয়া হয়। ভিতরে আটকানোর পর আমাদের সকলকে গুরুতরভাবে আহত করছে এবং আমাদের পকেটে ফোন ছিল, টাকা ছিল, তাও তারা কেড়ে নিয়ে চলে গেছে এবং আমাকে অনেকভাবে আহত করছে। তারা আমাদের শরীরে কোপ দিয়েছে। তারপরে মসজিদে মাইকে এমনকি অ্যানাউন্স করা হয়েছে যে তাদের বাড়িতে ডাকাত পড়ছে, এই কথা বলে আমাদেরকে ওইখানে আটকে দেওয়া হয়েছে। একটা ট্র্যাপের মাধ্যমে আমাদেরকে ওইখানে আটকিয়ে দিয়েছে। পাচ্ছিলেন যে আহত যে শিক্ষার্থীরা, যেই 7 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে, তারা তাদের বক্তব্য বলছেন যে কি ঘটেছিল। আমরা যদি আরও এক শিক্ষার্থীর কাছে যাই এবং আমরা যদি শুনতে চাই, তিনি ঘুমাচ্ছেন, আমরা তা এখন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বিভিন্ন জায়গায় ঘুরে দেখছেন, অন্যান্য রোগীদের সাথেও কথা বলছেন, মত বিনিময় করছেন, আসলে কি হচ্ছে সব কিছু মিলিয়ে তারা চেষ্টা করছেন যে এই যারা শিক্ষার্থী রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে, যেই 7 জন শিক্ষার্থী, সেই 7 জন শিক্ষার্থীর শরীরের কি অবস্থা সে বিষয়ে তারা কথা বলছিলেন এবং কর্তৃপক্ষ একটি জিনিস নিশ্চিত করেছেন, সম্পূর্ণ আশঙ্কাজনক অবস্থায় যারা রয়েছেন তাদের শরীরের অবস্থার উন্নতি হচ্ছে এবং এর মধ্যে একজনের কে অস্ত্রোপচার করা হয়েছে। এছাড়া বাকি যেই 6 জন রয়েছেন যারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন, মোট 7 জনের মধ্যে তাদের শরীরের অবস্থা কিছুটা হলেও স্টেবল, এমনটা জানিয়েছে ঢাকা কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। গাজীপুরের ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেলে এসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, এসে শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছিলেন এবং এ বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন। জামালপুর 1 অনুসন্ধান প্রকল্পের গ্যাস কূপ খননের কাজ শুরু হয়েছে। মাদারগঞ্জে তারতাপাড়া গ্রামে এই প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় 167 কোটি টাকা। আশা করা হচ্ছে প্রতিদিন কূপ থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে। এতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের পাশাপাশি বন্ধ শিল্প কারখানা চালুর আশা সংশ্লিষ্টদের। জুয়েল রানার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 2017 সালে গ্যাস অনুসন্ধান প্রকল্পের কাজ শুরু করা হয় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে। আজারবাইজানের সরকার প্রতিষ্ঠানটি কাজ শুরু করলেও শেষ না করেই চলে যায় প্রতিষ্ঠানটি। পরে 167 কোটি টাকা ব্যয়ে কাজ শুরু করে বাপেক্স। জামালপুর 1 অনুসন্ধান কূপটির গভীরতা 2800 মিটার। কূপে গ্যাস পেলে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ হবে 400 BCF। সেই হিসাব অনুযায়ী প্রতিদিন এখান থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে, ভোক্তা পর্যায়ে যার বাজার মূল্য 16,652 কোটি টাকা। আমাদের একটা টার্গেট আছে, এইখানে 10 মিলিয়ন গ্যাস ফ্লো হবে আগামী 4 মাসের মধ্যে। তো আমরা এখানে 4 মিলিয়ন গ্যাস যদি জাতীয় গ্রিডে ফ্লো হয়, এখানকে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়ন হবে। আমরা আশা করছি 90 দিনের মধ্যে কূপ খনন প্রকল্প আমরা শেষ করব। এখানে ভালো গ্যাস আছে বলে আমরা আশা করছি। দৈনিক 10 MMCF করে গ্যাস আমরা উত্তোলন করতে পারবো বলে আশা রাখছি। স্থানীয়রা জানান, কূপ থেকে পর্যাপ্ত গ্যাস উত্তোলন শুরু হলে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে, পাশাপাশি এলাকায় আর্থসামাজিক উন্নয়ন হবে। গ্যাস এখানে বের হয় তাহলে আমাদের এলাকার যারা বেকার রয়েছে বা যারা এখনো কোনো কর্মস্থানে যেতে পারে নাই, আমাদের জন্য অনেক সুবিধা হবে। চাহিদা অনুযায়ী গ্যাস মিললে আমাদের জামালপুরের অর্থনৈতিক মুক্তি লাভ করবে। পার্শ্ববর্তী উপজেলায় যে যমুনা সার কারখানা রয়েছে সেটিতে দীর্ঘদিন যাবৎ গ্যাস সংকট রয়েছে, এখান থেকে সেখানে গ্যাস সরবরাহ করা যেতে পারে।
চলতি বছরের এপ্রিলে শেষ হবে কূপের খনন কাজ। গ্যাস পাওয়া গেলে আশেপাশে আরও কূপ খনন করা হবে। আনুমানিক 4টি কূপ খনন করলে একটিতে গ্যাস পাওয়া যাবে বলে জানান বাপেক্সের এই কর্মকর্তা। এখানে আমরা 10 মিলিয়ন ঘনফুট গ্যাসের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছি। এখানে গ্যাস প্রাপ্তি হইলে এই এলাকার জীবনযাত্রার মান অনেক উন্নতি হবে। সারা দেশে আগামী 2 বছরে নতুন আরও 100টি কূপ খনন করা হবে। পাশাপাশি 31টি কূপ সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। ফলে বন্ধ হওয়া শিল্প কারখানা চালু হওয়া সম্ভব হবে বলে জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব। আগামী 2 বছরের মধ্যে আমরা আরো 100 কূপ খনন করব। আর আমরা এই আগামী 2 বছরে 31টি করবো আমরা ওয়াকওভার, অর্থাৎ যে পুরনো কূপগুলি সেটাকে আরো নতুন করে আবার আমরা ওয়াকওভার করবো, সংস্কার করবো যাতে গ্যাসের ফ্লো বাড়ে। কূপ থেকে পর্যাপ্ত গ্যাস পাওয়া গেলে উত্তোলন করা যাবে অন্তত 25 থেকে 30 বছর। এখন জামালপুর। এখন বাণিজ্যে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন বাণিজ্য। কুমিল্লা জেলা মসজিদ সহ 8টি মডেল মসজিদের বিদ্যুৎ বিল বকেয়া দাঁড়িয়েছে 40,64,000 টাকা। পরিশোধে দায়িত্ব নিচ্ছে না জেলা কিংবা উপজেলা প্রশাসন। প্রতিনিয়ত বিদ্যুৎ বিভাগের চাপ সইতে হচ্ছে মসজিদের দায়িত্বরত ব্যক্তিদের। ফাউন্ডেশনের দাবি, মডেল মসজিদ বিশাল কমপ্লেক্স হওয়ায় বৈদ্যুতিক বিল দানের টাকা দিয়ে পরিশোধ করা সম্ভব নয়। মাসুদ আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দানের টাকার উপর নির্ভরশীল কুমিল্লার 8টি মডেল মসজিদে বকেয়া বিদ্যুৎ বিল 40 লাখ টাকা ছাড়িয়েছে। বিপুল অঙ্কের এই বকেয়া বিল নিয়ে সংকটে ইসলামিক ফাউন্ডেশন। বকেয়া পরিশোধে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির চাপ থাকলেও স্থায়ী কোনো সমাধানের উদ্যোগ নেই এখনও। বকেয়া 40,64,000 টাকার মধ্যে কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদেই বিদ্যুৎ বিল জমেছে 10,990 টাকা। 160 কিলোওয়াট লোডের বিদ্যুৎ সংযোগের ফি সহ প্রতি মাসে এই মসজিদে গড়ে 40,000 টাকারও বেশি বিল এসেছে। পরিচ্ছন্নতা ও অন্যান্য ব্যয় মিলিয়ে মাসে খরচের যে অঙ্ক দাঁড়ায় তা মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের দানের টাকায় নির্বাহ করা সম্ভব হচ্ছে না। প্রতি মাসে বাড়ছে বকেয়ার পরিমাণ। এত লাখ টাকা মসজিদের বাকি ইনকাম হয় কটা মসজিদের? আমাদের ইনকাম আসে প্রায় মাসে মনে করেন যে 50+, কিন্তু এখান থেকে আমাদের খরচ অনেক বেশি হয়ে যায়, যার কারণে বিদ্যুৎ বিল আমাদের বাকি হয়েছে। এবং আমি এসে জানতে পারলাম যে আমাদের যে এখানে কাজ করেছে ইঞ্জিনিয়ার, ওইখানে আগের আমি দেখলাম বিলের মধ্যে তাদের 56,000 টাকার উপর বাকি টাকা রেখে গেছে এখানে বিল। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে গেল বছরগুলোতে জেলা মডেল মসজিদ সহ মোট 11টি মডেল মসজিদের উদ্বোধন হলেও নিয়মিত নামাজ শুরু হয়েছে 9টিতে। তার মধ্যে দাউদকান্দি, বুড়িচং, নাঙ্গলকোট, চান্দিনা, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার ও 14 গ্রাম সহ 8টিতে বকেয়া বিদ্যুৎ বিল 40,64,306 টাকা। লোকালয় ও হাটবাজার থেকে দূরে মসজিদগুলো নির্মাণে মুসল্লির সমাগম কম বলে দানের অর্থের পরিমাণও কম। এছাড়া প্রয়োজনের তুলনায় বেশি ওয়াটের সাবস্টেশন স্থাপন করায় বিদ্যুতের ব্যয়ও বেশি। ফলে মসজিদ পরিচালনায় ফাউন্ডেশন থেকে ইমাম মুয়াজ্জিন মাসিক সম্মানী পেলেও বিদ্যুৎ বিল সহ যাবতীয় খরচ মুসল্লির দানের উপর নির্ভর বলছেন সহকারী পরিচালক। দানের টাকাটাই হলো আমাদের ইনকাম আর কি। তো এই দানের টাকা যেটা আসে সেটা একেবারেই স্বল্প, সেটা দিয়ে আসলে সংকলন হয় না আমাদের বিদ্যুৎ বিল। 11টা মডেল মসজিদের মধ্যে এখন আমাদের বিদ্যুৎ বিল বকেয়া প্রায় 40,64,306 টাকা। তো এটা আমরা আমাদের হেড অফিসে আমরা জানাইছি। সরকারের যে নীতিমালা, যে ইনকাম থেকে স্থানীয় ইনকাম, এটা দ্বারা আমরা কখনো এটা পরিশোধ করতে পারবো না। অতিরিক্ত বিদ্যুৎ বিলের চাপ কমাতে বৈদ্যুতিক সংযোগে লোড কমানোর ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা প্রশাসক। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লোডের বিদ্যুৎ সংযোগে মডেল মসজিদে বকেয়া বিলের পরিমাণ বাড়ার কারণ বলছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি। মডেল মসজিদের লোকেশনটা এমন জায়গায় কমার্শিয়ালি ভায়াবল কোনো লোকেশন না, যে কারণে এখানে দোকানেরও কোনো স্কোপ নাই। তো এইটা বকেয়া আছে সঠিক। আমরা চেষ্টা করছি মানুষকে অনুরোধ করে যদি বিদ্যুৎ বিলের যতটুকু কাটানো যায় সমস্যা, এর বাইরে আসলে খুব বেশি কোনো সমাধান নাই। এইটার একটা লোডের একটা বিষয় আছে। লোডের উপর বিদ্যুতের আপনার যে বিলের যে স্লট, এটা ডিপেন্ড করে। আমরা আমাদের লোড ক্যালকুলেট করে মিনিমাম যতটুকু হলে হয়
এটাতে আমরা নামানোর চেষ্টা করেছি, অনেকগুলো মসজিদে এগুলো নামিয়েছি। কোথাও 200 কেভিএ, কোথাও 250 কেভিএ ট্রান্সফরমার স্থাপন করে আমাদের কাছে 160 কিলোওয়াট লোড চেয়ে তারা আবেদন করছে। যদিও তো আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি যে এখানে এই পরিমাণ লোড নেই এবং এই পরিমাণ লোড নিলে এটা ব্যবহারের চাইতে বিলের পরিমাণ, ডিমান্ড চার্জ এবং বিভিন্ন চার্জ হিসাবে বিলের পরিমাণ বেশি আসবে। অনেকগুলো মসজিদেই 160 কিলো লোড দিয়ে আমরা 5টা মসজিদে সংযোগ দিয়েছিলাম। বাই দিস টাইমে যখন এরা এই বিল আসে, ডিমান্ড চার্জটা বেশি, ব্যবহারের চাইতে বেশি বিল আসে, যেহেতু অনেক লোড নেওয়া, ডিমান্ড চার্জ আছে আপনি জানেন। তো এই ডিমান্ড চার্জের জন্য যখন বেশি বিল আসে তারা পরিশোধ করতে ব্যর্থ হচ্ছে। আমরা মাস গেলেই তাদের তাগাদা দিচ্ছি। উদ্বোধনের বছর পার হলেও জনবল সংকটে নিয়মিত নামাজ শুরু করা যায়নি কুমিল্লার আরও 8টি মডেল মসজিদে। মাসুদ আলম, এখন, কুমিল্লা। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ঢাকা ম্যারাথনের পঞ্চম আসর। অংশ নেন 10,000-এরও বেশি নারী পুরুষ। উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা বলেন, সুস্থ সবল প্রজন্ম গড়তে এমন আয়োজন আরও চান তারা। আরও জানাচ্ছেন সানিম মৃধা। ঘড়ির কাঁটায় ঠিক ভোর 5টা, সূর্যের আলো ফোটার আগেই বসুন্ধরা কনভেনশন সেন্টারের সামনে হাজির দেশি বিদেশি 10,000-এর বেশি নারী পুরুষ। তাদের পদচারণায় মুখরিত পুরো এলাকা। ঢাকঢোলের তালে প্রস্তুতিও সেরে ফেলেন অংশগ্রহণকারীরা, আর তখন তাদের নির্দেশনা দিতে প্রস্তুত আয়োজকরা। সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা ম্যারাথনের পঞ্চম আসর বসুন্ধরা কনভেনশন সেন্টার থেকে শুরু হয়। পরে 300 ফিট হয়ে কাঞ্চন ব্রিজ পর্যন্ত দৌড়ে যান অ্যাথলেটরা। একই রাস্তায় ফিরে এসে শেষ করেন তারা। এলিট ম্যারাথনে অংশ নেয়া অ্যাথলেটরা দৌড়ান 42 কিলোমিটার, আর হাফ ম্যারাথনে সে রাস্তা ছিল 21 কিলোমিটার। এর বাইরে 10 কিলোমিটারের 3টি সহ 5 ক্যাটাগরি ছিল ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনে। এখানে পার্টিসিপেটের উদ্দেশ্য করে যে গত 1 বছর ধরে যে প্র্যাকটিসটা করছি, ওইটাই হচ্ছে বড় অ্যাচিভমেন্ট। কারণ এটা ইভেন্ট না থাকলে কিন্তু আমার এই রেগুলার প্র্যাকটিসটা হইতো না। আমি এবার 10 কিলোমিটার দৌড়েছি, এটা হলো আমার ফার্স্ট টাইম, খুবই ভালো লেগেছে। আমরা সিলেট থেকে আইছি, আর এখানে আমরা ফার্স্ট আইছি, মানে এই ইভেন্টে আমরা ফার্স্ট পার্টিসিপেট করছি সবাই, আর অনেক ভালো লাগছে দৌড়াইয়া। আমি ময়মনসিংহ থাকি আর কি, ঢাকায় আসছি আমার ভাইয়ের বাসা, এখান থেকে আর কি আমি এখানে আসলাম। ঢাকা ম্যারাথনে অংশ নেওয়া অনেকেই অপেশাদার, কেবল নিজের ভালো লাগা ও স্বাস্থ্য সচেতনতার জায়গা থেকেই অংশ নেয়ার কথা জানালেন অনেকে। নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য, নিজেকে ঠিক রাখার জন্য এমন সুন্দর সুন্দর ইভেন্ট আমরা জীবনে আরও চাই। ডক্টর বলছিল আমার ফ্যাটি লিভার, তো আলহামদুলিল্লাহ আমার এখন ফ্যাটি লিভার গ্রেড 2 বলছিল, এখন আমার গ্রেড নাই কোনো, এখন নরমাল, একদমই নরমাল। বেসিক্যালি আমরা আমাদের স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা রানটা করি আর কি, নিজেকে সুস্থ রাখার জন্য। একটা শক্তিশালী প্রজন্ম, একটা বুদ্ধিদীপ্ত প্রজন্মের জন্য তাদেরকে অ্যাক্টিভ হতে হবে, এবং অ্যাক্টিভিটির মধ্যে দৌড় একটা অন্যতম একটা শরীরচর্চা। 2021 সাল থেকে যাত্রা শুরু ঢাকা ম্যারাথনের, তবে এবারই সবচেয়ে বড় পরিসরে আয়োজন। অংশ নিয়েছেন প্রায় সব বয়সীরা। সুস্থ দেহের জন্য অন্যতম কার্যকারী ব্যায়াম দৌড়, তবে ইট পাথরের এই নগরীতে সেই সুযোগ খুব কমই পান স্বাস্থ্য সচেতনরা। ফলে অনেকেই দৌড়ানোর জন্য বেছে নেন ম্যারাথনের মতো ইভেন্টকে। এমন আয়োজন বেশি বেশি করা গেলে আগামীতে সুস্থ সবল এক প্রজন্ম গড়ে উঠবে বলে বিশ্বাস ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেয়া দৌড়বিদদের। সানিম মৃধা, এখন, ঢাকা। এখন বাণিজ্যে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পর। আবারও স্বাগত, দেখছেন এখন বাণিজ্য। 2025 সালে 1,74,000-এরও বেশি আগ্রহী ইতালি যাওয়ার সুযোগ কাজে লাগাতে চলতি মাসে 3টি ক্লিক ডেতে অংশ নিচ্ছেন। এরই মধ্যে 5 ও 7 ফেব্রুয়ারি 2টি ক্লিক ডেতে আবেদন জমা পড়েছে 1 লাখের উপরে। ইউরোপের দেশটিতে পাড়ি জমানোর প্রত্যাশার সারিতে আছেন বহু বাংলাদেশীয়। ইতালি থেকে মনিরুজ্জামান মনিরের পাঠানো তথ্য ছবিতে থাকছে প্রতিবেদন। শ্রমিক ঘাটতি মেটাতে 2025 সালে 1,80,000-এর বেশি বিদেশি কর্মী নেয়ার পথে হাঁটছে ইতালি। এই প্রক্রিয়ায় গেল বছরের নভেম্বরে আবেদন করা 1,74,000-এর বেশি আগ্রহীর 3টি ক্লিক ডে চলছে চলতি মাসেই।
এরই মধ্যে B2020 ফরমের বিভিন্ন ক্যাটাগরিতে স্থায়ী কর্মী হতে 5 ফেব্রুয়ারি হওয়া প্রথম ক্লিক ডেতে আবেদন জমা পড়েছে 57,812টি। নিয়োগের অনুমতি নেয়ার দ্বিতীয় ক্লিক ডে 7 ফেব্রুয়ারি আবেদনের আওতায় ছিলেন অন্তত 44,809 জন আগ্রহী। পারিবারিক ও সামাজিক স্বাস্থ্যসেবা খাতে এসব আবেদন জমা হয়। আবেদনকারীরা আশা করছেন যে বিভিন্ন ধাপ শেষ করে তাদের প্রত্যাশিত কর্মীরা বাংলাদেশ থেকে এটিতে আসতে পারবে। যারা সূচক প্রক্রিয়া আবেদন করতে পেরেছেন নিশ্চয়ই আপনারা আশা করবেন আসতে পারবেন বলে আমি আশা করছি। 10,000-এর বেশি আগ্রহীর জন্য রাখা হয়েছে অতিরিক্ত বরাদ্দ। আগামী 12 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে কৃষি ও পর্যটন হোটেল সেক্টরে মৌসুমী কর্মীর জন্য 61,432টি আবেদন জমার কথা রয়েছে। ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির এই দেশটিতে আয় রোজগারের সুবর্ণ সুযোগ কাজে লাগানোর প্রত্যাশায় বহু বাংলাদেশীয়। এখন যদি বাংলাদেশে অবস্থিত ইতালীয় দূতাবাস তাদের কর্মকাণ্ড যথাসময় সমাধা করে, তাহলে এবার অনেক বাংলাদেশিরাই ইতালিতে কর্মসংস্থানের সুযোগ পাবেন। বাংলাদেশও পাবে রেমিটেন্সের একটি উত্তম পথ। 2023 থেকে 2025 সালের মধ্যে 4.5 লাখের বেশি বিদেশি জনশক্তির নেয়ার লক্ষ্যমাত্রার আওতায় চলছে এই প্রক্রিয়া। তবে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নাম থাকায় কিছুটা দুশ্চিন্তার কারণ বাংলাদেশি, পাকিস্তানি ও শ্রীলঙ্কান আগ্রহীদের জন্য। মূলত দালালের খপ্পরে পড়ে 2023-24 সালে ইতালিতে গিয়ে ইউরোপের অন্য দেশে পাড়ি জমানোর কারণ দেখিয়ে বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নিয়ে আসে ইতালি। এখন ইতালি। যুক্তরাষ্ট্র থেকে আরও 487 জন সম্ভাব্য অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে ওয়াশিংটন, জানিয়েছে নয়াদিল্লি। শুক্রবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানান, প্রায় 500 সম্ভাব্য ভারতীয়কে দেশে ফেরত পাঠানোর চূড়ান্ত আদেশ এরই মধ্যে নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন। এর আগে গেল বুধবার 104 জন ভারতীয়কে নিয়ে পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে একটি মার্কিন সামরিক বিমান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চলমান অভিবাসী গণপ্রত্যাবাসন কর্মসূচির অধীনে অবৈধ ভারতীয়দের দেশে ফেরাতে এটি ছিল প্রথম ধাপ। হাতে পায়ে বেরি পড়িয়ে যেভাবে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে, তাতে বিষয়টি নিয়ে বিরোধ দেখা দিয়েছে ভারতের রাজনীতিতে। নিজস্ব ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের অভিবাসীদের ফেরত না দেয়ায় ক্ষুব্ধ বিরোধীরা, যদিও আন্তর্জাতিক বাধ্যবাধকতার দোহাই দিচ্ছে ক্ষমতাসীন বিজেপি। ভারতের রাজধানী দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোট গণনা ফল ঘোষণা আজ। বুথ ফেরত জরিপে 27 বছর পর অঞ্চলটিতে আভাস মিলছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির জয়ের। এনডিটিভির তথ্য, শনিবার স্থানীয় সময় সকাল 9টা পর্যন্ত 70টি আসনের বিধানসভায় 44টিতে এগিয়ে আছে বিজেপি। এছাড়া 25টি আসনে দিল্লিতে বর্তমানে ক্ষমতাসীন আম আদমি পার্টি এবং মাত্র একটি আসনে এগিয়ে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। দিল্লিতে একক বা সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনে যে কোনো দলকে জিততে ন্যূনতম 36টি আসনের প্রয়োজন। বুধবারের ভোট গ্রহণ শেষে বুথ ফেরত জরিপে আভাস মেলে বিধানসভার 35টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারে বিজেপি। ভারতের নির্বাচন কমিশনের তথ্য, 60%-এর বেশি ভোটার উপস্থিতি ছিল দিল্লির এবারের বিধানসভা নির্বাচনে। রাজধানী হিসেবে আলাদা গুরুত্ব থাকায় দিল্লির নির্বাচন রাজনৈতিক দলগুলোর জন্য ভাবমূর্তির লড়াইও। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে বলে আশঙ্কা করছেন আইন বিশেষজ্ঞরা। তবে মার্কিন গণমাধ্যমের বিশ্লেষণ বলছে, একটি দেশের অভ্যন্তরীণ আদালতে যুদ্ধাপরাধের বিচার করার সুযোগ থাকায় আইসিসির প্রয়োজনীয়তা কমেছে। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় কার্যকর হবে কিনা তা মূলত সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আর কূটনীতির উপর নির্ভর করে বলেও মনে করছেন বিশ্লেষকরা। বাকিটা জানাচ্ছেন সতীর্থ কর্মকার। 1998 সালে ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্র, আফ্রিকার 33 ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 19টি সহ মোট 124টি রাষ্ট্রের অনুমোদনের ভিত্তিতে সৃষ্টি হয় আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি, যার যাত্রা শুরু 2002 সালে। মূলত গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং দেশের সেনাবাহিনী ব্যবহার করে জনগণের ওপর আগ্রাসন চালানোর মতো 4টি গুরুতর অপরাধের তদন্ত ও বিচারের উদ্দেশ্য নিয়ে জন্ম হয় আইসিসির। অপরাধ আদালতের বিধান অনুসারে কোনো ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর ওই ব্যক্তি যদি আইসিসির কোনো সদস্য রাষ্ট্রের ভূখণ্ডে পা রাখেন, তাকে অবিলম্বে আটক ও হস্তান্তর করতে হবে।
যদিও আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য রাষ্ট্রের তালিকায় নেই যুক্তরাষ্ট্র, চীন, ইসরায়েল ও ইরানের মতো পরাশক্তি। 2016 সালে আইসিসি থেকে বেরিয়ে এসেছে রাশিয়াও। গেল বৃহস্পতিবার বিশ্বজুড়ে আন্তর্জাতিক আদালতের সক্ষমতা নিয়ে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক। আর এর পেছনে আছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সদস্য না হয়েও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর আবারও নিষেধাজ্ঞা জারি করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। নির্বাহী আদেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিক বা মিত্র দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তে যে বা যারা সহযোগিতা করবেন তাদের ভ্রমণ ভিসা ও আর্থিক লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন। ট্রাম্পের অভিযোগ, ইসরায়েলের মতো ঘনিষ্ঠ রাষ্ট্রগুলোকে টার্গেট করে ভিত্তিহীন পদক্ষেপ নিয়ে আসছে আইসিসি। এর আগে গাজায় গণহত্যা চালানোর অপরাধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। বিশ্লেষকরা বলছেন, গেল সপ্তাহে নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের সাথে ট্রাম্পের এই নির্বাহী আদেশের সম্পর্ক আছে। লুবাঙ্গা আর্ম গ্রুপ তাদের মতে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিকে উপেক্ষা করে আইসিসির নির্দেশ মেনে কাজ করতে দ্বিধায় পড়তে পারে কম সক্ষমতা সম্পন্ন অনেক দেশ। পাশাপাশি এই নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধের তদন্ত ও বিচার বাধাগ্রস্ত হবে। যদিও আইন বিশেষজ্ঞরা বলছেন, একটি দেশের অভ্যন্তরীণ আদালতেই এসব অপরাধের বিচার করা সম্ভব। The ICC is designed to apply individual responsibility to violators of fundamental norms of international law in an international setting. So the crucial thing is that a lot of this sort of stuff got done in domestic courts for a long time, but the ICC was the first permanent international criminal court. বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি যখন একটি আন্তর্জাতিক বিচারিক সংস্থাকে নিয়ে প্রশ্ন তোলে, তখন বিশ্বজুড়ে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। পাশাপাশি বিশেষজ্ঞরা আরও মনে করেন, আইসিসিও রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে যেতে পারবে না, কারণ আন্তর্জাতিক আদালতের রায় কতটা কার্যকর হবে তাও নির্ভর করে দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক ও কূটনীতির উপর। ফলে এই আদালতের সক্ষমতা আদৌ কতখানি সে বিতর্ক থেকেই যাচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এখন বাণিজ্যে নিচ্ছে আরও একটা বিরতি, সঙ্গেই থাকুন। বরিশালের টানা দ্বিতীয় শিরোপা, তবে টিমমেটদের অনেকেরই প্রথম, অভিজ্ঞতাতেও তাই আছে ভিন্নতা। প্রাপ্তির পাশাপাশি এই বিপিএল ফাইনাল লিখেছে অপূর্ণতার গল্প। তাই একেবারে এবারের আসরের ভুল ত্রুটি শুধরে আগামী আসরে আরও ভালো টুর্নামেন্ট উপহার দেওয়ার প্রত্যয়। একাদশতম আসরে ফাইনালের যেই সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের অভিব্যক্তি ফুটে উঠেছে এবারের এই টুর্নামেন্টে। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। টিম বাসে ওঠার আগে ট্রফি হাতে তানভীর ইসলামের রাজস্বিক এন্ট্রান্স। গতবার এই বরিশালের কাছেই হারের সাতটা নিশ্চয়ই এখন আর পোড়াবে না। বাসে ওঠার পরপরই অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফিটা হ্যান্ডওভার করেছেন ফ্র্যাঞ্চাইজি মালিকের কন্যাদের কাছে। শিরোপা হাতে তাদের উচ্ছ্বাসটা ছিল চোখে পড়বার মতো। মুদ্রার এপিঠ ওপিঠের মতো জয়ের বিপরীতে থাকে পরাজয়। সঙ্গত কারণেই ফাইনালিস্ট দুই দলের মালিকের কথায় ভিন্ন আবহ। আমার কাছে মনে হচ্ছে ওভারঅল অল দ্য স্পেক্টে ভালোই হয়েছে জার্নি। অবশ্যই ফাইনাল ম্যাচ, ইফ ইউ লুজ দ্য গেম, সো টেনশন তো অবশ্যই থাকবে, এটা অবভিয়াস। অল ক্রেডিট টু বরিশাল, ওরা ব্রিলিয়েন্টলি খেলেছে, লাস্টের দিকে প্রেশারটা বেটার হ্যান্ডেল করে ফেলছে। ইনশাআল্লাহ আগামী বছর আরো স্ট্রং হয়ে ফেরত আসবো। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বিভিন্ন ভূমিকায় ফাইনালে উঠেছিলেন নাফিস ইকবাল, তবে শিরোপা জেতার স্বাদ পেয়েছেন এবারই প্রথম। অনেস্টলি 3 বার বিপিএল ফাইনাল খেলেছিলাম, বাট চ্যাম্পিয়ন হতে পারিনি, সো ভেরি হ্যাপি এবার চ্যাম্পিয়ন হয়ে। নানা অসামঞ্জস্যতায় বিতর্কিত হয়েছে বিপিএল, তবে সঙ্গী ছিল প্রতিবন্ধকতাও। কিন্তু বন্ধুর পথ সামলে দর্শক উন্মাদনায় সেরা বিপিএল উপহার দিয়ে আরও উন্নতির প্রত্যয় ক্রীড়া উপদেষ্টার। খুব স্বল্প সময়ে তাড়াহুড়োর মধ্যে আয়োজনের কারণে আমাদের কিছু শর্টকামিংস ছিল এবং কিছু পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু ওভারঅল শেষ ভালো যার সব ভালো তার। আজকে খুব সুন্দর একটি ফাইনাল হয়েছে এবং সেমিফাইনালেও আমরা প্রতিযোগিতাপূর্ণ খেলা দেখেছি এবং দর্শকরা খুশি হয়েছে, যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, যে দর্শকরা কিভাবে আসলে রিয়্যাক্ট করে, কিভাবে তারা এনজয় করতে পারে কিনা। চ্যাম্পিয়ন দল গড়ে শিরোপা ধরে রাখার প্রত্যয় জানিয়েছিল বরিশাল। উত্তেজনাময় ফাইনালে শিরোপা ধরে রেখে সেই চ্যালেঞ্জ জিতেছে তারা। আগামী আসরে সকল বিতর্কের অবসান ঘটিয়ে এবার বিসিবির চ্যালেঞ্জ জেতার পালা। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা।
এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গাজীপুরের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিক্ষোভের ডাক বৈষম্য বিরোধীদের। শেখ হাসিনার বক্তব্য ভারত সরকারের অবস্থান এক নয়। ঢাকার ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে জানালো নয়াদিল্লি। অন্তর্বর্তী সরকারের প্রথম মুদ্রানীতি সোমবার। লক্ষ্য মূল্যস্ফীতির চাপ কমানো, নীতি সুধার নির্ধারণে সতর্ক থাকার তাগিদ। স্টেট বৃদ্ধি করে, তবে কস্ট অফ ডুইং বিজনেস এটা বেড়ে যাবে, আনএমপ্লয়মেন্ট রেট যেটা আছে সেটা বৃদ্ধি পাবে। বিনিয়োগের উপরে যে নেতিবাচক প্রভাব, এটা তাহলে অন্যান্য ফ্যাক্টর দিয়ে কমাতে হবে আমার, সেখানেই আমাদের ব্যবসা পরিবেশ এগুলোর প্রশ্নটা চলে আসে। পৌনে 200 কোটি টাকা ব্যয়ে জামালপুরে বাপেক্সের কূপ খনন। দিনে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা। এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।